আওয়ামী লীগের সময় যে বক্তব্য দিয়েছে মন্ত্রী সাহেব সেটাই দিয়েছেন। আমি যতটুকু জানি কথা হবে আপনার মাধ্যমে, গ্যালারি কখনো অ্যাড্রেস হবে না। এখন যে জিনিস পাই নাই তাতে হা বলবো কিভাবে, না বলবো কিভাবে, এটা কি আমাদের অপরাধ? এদিকে আজকে সংসদে জামাতে আমির আওয়ামী লীগকে ফেরানো নিয়ে কথা বলে কঠিন তুপের মুখে পড়ে বিএনপির সকল এমপিরা তাকে গণদুলাই করে সংসদ ভবনের ভিতরে। এই নিয়ে আজকে সারা দেশে উত্তেজনা ছড়িয়েছে। কেমন করে যে নিজের গুমের শিকার ভুক্তভোগী, যে প্রধানমন্ত্রী নিজের টর্চারের শিকার, তারা কেমন করে এই আইন বাতিলের পরামর্শ দেয়? মাননীয় স্পিকার, কথা বলার কেউ ছিল না আমাদের। কীট পতঙ্গ পিঁপড়ার টিকটিকের সাথে কথা বলতাম, বাইরে বুঝতে পারতেন না বাইরে কি দিন না রাত। ডক্টর মোহাম্মদ ইউনূস যদি রাজপথে নামেন তবে কি মুহূর্তের মধ্যেই তাসের ঘরের মতো ভেঙে পড়বে বর্তমান বিএনপি সরকার? আন্তর্জাতিক মহলের নজিরবিহীন চাপে কি ক্ষমতা ছাড়তে বাধ্য হবে তারা? জুলাই বিপ্লবের চেতনাকে হাইজ্যাক করে যারা আজ ক্ষমতার মসনদে বসেছেন তাদের বিদায় ঘণ্টা কি তবে বাজতে শুরু করলো? কথা শেষ করার আগে, মৃত্যুর আগেও মানুষ মুখে একটু পানি দেওয়ার সুযোগ দেয়, আপনি তাও দেন না। কারণ আপনি খুব নির্দয় মানুষ, কখন যে মাইক বন্ধ করেন ঠিক নাই। মাননীয় সদস্য, আপনি আগেও সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন, এই পর্যায়ে আপনি শুধু নোটিশটা পড়বেন। বিএনপি রাজনীতির দিন শেষ হয়ে আসছে। একটু অবাক হচ্ছেন যে বিএনপি ক্ষমতায়, তাও আবার সংসদের রুট মেজরিটি, আর রাজনীতির দিন শেষ হয়ে আসছে, এটা আবার কেমন কথা? বিএনপি দলের রাজনীতির দিন শেষ হয়ে এসেছে। আজকে দেখতে পারি জামাতে আমির সংসদের মধ্যে চাঞ্চল্যকর অনেক বক্তব্য দেন এবং তার বক্তব্য দেখে দেশের প্রত্যেকটা জনগণ অবাক হয়ে যায় এবং সংসদের মধ্যে নতুন অনেক ঘটনা ঘটে। অনেক সংসদের এমপিরা সরাসরি বলতেছে যে তিনি আওয়ামী লীগকে নিয়ে কথা বলতেছেন এবং আওয়ামী লীগের বাসায় সংসদের মধ্যে অনেক কথা হচ্ছে। আওয়ামী লীগ দলকে ফেরানোরও কিন্তু অনেক পরিকল্পনা চলছে এই মুহূর্তে। দর্শক শ্রোতা, আপনারা দেখতে পারবেন আজকে সংসদে অসংখ্য ঘটনা ঘটে এবং এমপিদের বক্তব্যের মাধ্যমে সংসদ এক প্রকার উত্তাল হয়। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন। দেশের রাজনীতি এবং সংসদের মধ্যে প্রত্যেক এমপিদের বক্তব্যের মধ্যে যে অনেক রহস্য ছড়িয়েছে সেই সবও দেখতে পারবেন। আমি যতটুকু জানি কথা হবে আপনার মাধ্যমে, গ্যালারি কখনো অ্যাড্রেস হবে না। এখন যে জিনিস পাই নাই তাতে হা বলবো কিভাবে, না বলবো কিভাবে, এটা কি আমাদের অপরাধ? এটা তো হতে পারে না। মাগরিবের আগে আমাদের সাউন্ড সিস্টেমে প্রবলেম হওয়ার কারণে আমরা অনেকে অনেক কথা শুনি নাই, আপনারও কথাগুলো আমরা শুনতে পারি নাই ভালো করে। এর মাঝে অত্যন্ত প্রাজ্ঞবিজ্ঞ আমাদের মাননীয় চিফ হুইপ মহোদয়, তিনি বহুবার এই সংসদে এসেছেন। তার দুটি বিষয়ে আমি আপনার মাধ্যমে একটু দৃষ্টি আকর্ষণ করব। প্রথমত, তিনি গ্যালারিকে উদ্দেশ্য করে কিছু কথা বলেছেন। আমি যতটুকু জানি কথা হবে আপনার মাধ্যমে, গ্যালারি কখনো অ্যাড্রেস হবে না, তিনি সেটা করেছেন। দ্বিতীয়ত, তিনি আমাদেরকে একটু দায়ী করে বলেছেন যে জুলাই যোদ্ধাদেরকে আমরা অন্তত তাদের এই বিষয় বয়স যেটা বাড়ানো হলো, প্রস্তাব যেটা পাশ হলো, আমরা এখানে নীরব থাকলাম কেন? এটা তো আমাদের অবশ্যই সমর্থন করা উচিত, আমি একমত, সমর্থন করা উচিত। সেদিন নিশ্চয়ই আপনি স্মরণে থাকবে যে যখন এই বিষয়গুলো আলোচনার প্রসঙ্গে এসেছিল তখন বলেছিলাম যে আমাদের সামনে যে রিপোর্টটা এসেছে এই রিপোর্টে কোনো মূল টেক্সট নাই। আমরা অনুরোধ করেছিলাম মূল টেক্সটটা থাকবে আর পাশে তার সমাধান অথবা প্রস্তাবনা থাকবে। আপনি একমত হয়েছিলেন। তারা বলেছিলেন 12 লক্ষ টাকা সেভ করার জন্য এটা না দিয়ে ওয়েবসাইটে আছে। আমরা বলেছিলাম যে না, আমরা ওয়েবসাইট থেকে পেতে চাই না, আমরা এই টেবিলে এটা পেতে চাই। তা আপনি সেটা সেভাবেই ডিরেকশন দিয়েছিলেন, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আজকে পাইনি এটা। এখন নামাজ পড়ে এসে পেয়েছি, এই জন্য ধন্যবাদ। কিন্তু আগে তো পাই নাই। এখন যে জিনিস পাই নাই তাতে হা বলবো কিভাবে, না বলবো কিভাবে, এটা কি আমাদের অপরাধ? এটা তো হতে পারে না। ম্যাটেরিয়ালস আমাদের সামনে নাই, কি দেখে আমরা অ্যাপ্রুভেল দিব না দিব? 2 নম্বর কথা হচ্ছে যে কমিটির কাছে এটা প্রস্তাবনা মানে দায়িত্ব হিসেবে গিয়েছে, এটাই কি ফাইনাল, নাকি এখানে এই বিষয়ে আমাদের কোনো কথা বলার সুযোগ আছে, সংযোজন বিয়োজন কোনো পরামর্শ দেওয়ার সুযোগ আছে? যদি সেইটা থাকে তাইলে তো সেইটা রিপোর্টটাই আগে পূর্ণাঙ্গ আসা দরকার ছিল আমাদের সামনে। এই রিপোর্ট আলোচনা হওয়ার পরে যদি বিল আকারে আসতো, কাজটা সহজ হয়ে যেত এবং হয়তো বা এত জটিলতা হতো না। যেমন এখানে 32 বছরের ব্যাপার আছে, কিন্তু আমার সামনে তো পেপার নাই, আমি কিসের উপরে হা বলবো? আমাকে হা বলতে হলে তো ডেফিনেট ম্যাটেরিয়ালস থাকতে হবে আমার সামনে। মাননীয় স্পিকার, বিষয়টা এমন যে 2 জন বয়স্ক বন্ধু, আমি 1 মিনিটে শেষ করব, একসাথে রিক্সায় চড়তেছেন,
তো বয়সে যিনি ছোট উনি বলতেছেন, ভাই আপনি তো আমার চাইতে বয়সে বড়, কিন্তু দেখতেছি যে আপনার ফিজিক্যাল এবিলিটি স্টেমিনা আমার চেয়ে অনেক বেশি। কেমনে বুঝলা? বলে যে আমি তো এখন আমার নিজের উরুতে হাত রেখেছি, ভালো করে চেতনা পাচ্ছি না। তো বড়জন হাসতে হাসতে বলতেছে, হাত তো রেখেছো আমার উরুতে, নিজেরটাই রাখো, তাহলে চেতনা পাবা। কেমন করে যে নিজের গুমের শিকার ভুক্তভোগী, যে প্রধানমন্ত্রী নিজের টর্চারের শিকার, তারা কেমন করে এই আইন বাতিলের পরামর্শ দেয় মাননীয় স্পিকার? কথা বলার কেউ ছিল না আমাদের। কীট পতঙ্গ পিঁপড়ার টিকটিকের সাথে কথা বলতাম। বাইরে বুঝতে পারতেন না বাইরে কি দিন না রাত। মনে হতো জীবন্ত কবর দিয়ে দেওয়া হচ্ছে। মনে হতো যে মৃত্যুর থেকে 1000 গুণ ভালো। মনে করতাম যে আজকে রাতে হয়তো হত্যা করা হবে। এভাবে মৃত্যুর প্রহর যখন গুনছিলাম, একদিন রাতে টেনে হেসছে যখন আমাকে সেখান থেকে বের করছে, আমি ধরে নিয়েছি এখন আমাকে হত্যা করা হচ্ছে। আমি আজকে এখানে দাঁড়িয়ে আছি একটি অন্ধকার ঘর থেকে ফিরে এসে, যেখানে আমার মতো আরো শত শত লোককে নিয়ে যাওয়া হয়েছিল, কিন্তু তারা আর ফিরে আসার সৌভাগ্য তাদের হয়নি। তাদের পক্ষ থেকে, তাদের পরিবারের পক্ষ থেকে একটি বিশেষ বিষয়ে আপনার দৃষ্টি আকর্ষণ, এই মহান সংসদের দৃষ্টি আকর্ষণ করতে যাচ্ছে। আমরা যারা গুমের শিকার, সে অন্ধকার ঘরে আমরা মৃত্যুর প্রহর গুনছিলাম। আমরা মনে দিয়েছিলাম এই অন্ধকার ঘরে আমাদের মৃত্যু হচ্ছে, হয় তারা আমাদেরকে হত্যা করবে, এখানে আমাদের মৃত্যু হবে। কথা বলার কেউ ছিল না আমাদের। কীট পতঙ্গ পিঁপড়ার টিকটিকের সাথে কথা বলতাম। বাইরে বুঝতে পারতেন না বাইরে কি দিন না রাত। মনে হতো জীবন্ত কবর দিয়ে দেওয়া হচ্ছে। মনে হতো যে মৃত্যুর থেকে 1000 গুণ ভালো। মনে করতাম যে আজকে রাতে হয়তো হত্যা করা হবে। এভাবে মৃত্যুর প্রহর যখন গুনছিলাম, একদিন রাতে টেনে হেসছে যখন আমাকে সেখান থেকে বের করছে, আমি ধরে নিয়েছি এখন আমাকে হত্যা করা হচ্ছে। আমি সূরা ইয়াসিন পড়া শুরু করলাম যদি মৃত্যুটা সহজ হয়, কিন্তু পরে জানতে পারলাম কিছু বাচ্চা ছেলে মেয়ে জীবন দিয়ে, চোখ হারিয়ে, পা হারিয়ে ফ্যাসিবাদকে বিতাড়িত করে আমাদেরকে আবার দুনিয়ার আলো দেখার সুযোগ করে দিয়েছে। মানে এই সংসদকে যদি বলতে হয় তাহলে বলতে হবে মুসলিমদের মিলন বেলা। এখানে এমন একজন কেউ পাওয়া যাবে না যে গত ফ্যাসিস্ট আমলে জুলুমের শিকার হয়নি। আমি গুমের ভুক্তভোগী যারা ফিরে আসছে তাদের পক্ষ থেকে, গুমের ভুক্তভোগী পরিবারদের পক্ষ থেকে একটি বিষয়ের দৃষ্টি আকর্ষণ করছি। আমরা স্তম্ভিত হয়ে লক্ষ্য করছি আমাদের সাথে যা করা হয়েছে, এই জুলুম যেন এই বাংলার মাটিতে আর কোনোদিন না হয় সেই নিশ্চিত করার জন্য যে 2টি আইন করা হয়েছিল, গুম প্রতিকার এবং প্রতিরোধ আইন এবং মানবাধিকার কমিশন আইন, বিশেষ কমিটি এই আইনগুলো বাতিলের সুপারিশ করেছে মাননীয় স্পিকার। কেমন করে যে নিজের গুমের শিকার ভুক্তভোগী, যে প্রধানমন্ত্রী নিজের টর্চারের শিকার, তারা কেমন করে এই আইন বাতিলের পরামর্শ দেয় মাননীয় স্পিকার? আমরা জানতে চাই কাদের কাদের। ধন্যবাদ মাননীয় স্পিকার, শুধু একটি কথা বলে শেষ করছি। আমাদের ভুক্তভোগীদের পক্ষ থেকে আমাদের আবেদন, যদি সরকার কোনো পরিশোধিত করতে চায় এই আইনটিকে আগে অনুমোদন দিয়ে আইনের রূপান্তরিত করুক, পরে সংশোধনী বিল এনে তাকে সংশোধনী করা হোক। যদি সেটা না করা হয়, 12 তারিখে আইনটি বাতিল হয়ে গেলে 13 তারিখ গুমের কোনো সংজ্ঞা থাকবে না। ধন্যবাদ। ডক্টর মোহাম্মদ ইউনূস যদি রাজপথে নামেন, তবে কি মুহূর্তের মধ্যেই তাসের ঘরের মতো ভেঙে পড়বে বর্তমান বিএনপি সরকার? আন্তর্জাতিক মহলের নজিরবিহীন চাপে কি ক্ষমতা ছাড়তে বাধ্য হবে তারা? জুলাই বিপ্লবের চেতনাকে হাইজ্যাক করে যারা আজ ক্ষমতার মসনদে বসেছেন, তাদের বিদায় ঘণ্টা কি তবে বাজতে শুরু করলো? দেশের রাজনৈতিক অঙ্গনে এখন কান পাতলেই শোনা যাচ্ছে এই একটাই ফিসফাস, যে গণভোট এবং জুলাই সনদের উপর ভিত্তি করে নতুন এক বাংলাদেশের স্বপ্ন দেখেছিল দেশের আপামর ছাত্র জনতা, সেই স্বপ্নকে ধূলিসাৎ করে দিয়ে বর্তমান বিএনপি সরকার যেন হাঁটতে শুরু করেছে অতীতের স্বৈরাচারদেরই দেখানো পথে। কিন্তু দেশের আপামর জনতা এবং দেশপ্রেমিক রাজনৈতিক দলগুলো কি এত সহজে সব মেনে নেবে? পরিস্থিতি যেদিকে এগোচ্ছে তাতে বর্তমান সরকারের সামনে এক ভয়াবহ অশনি সংকেত অপেক্ষা করছে। গণভোটের রায় এবং জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে দেশের রাজপথ এখন উত্তপ্ত। প্রথমবারের মতো রাজপথে নেমেছে 11 দলীয় জোট, আর এই জোটের একেবারে সামনে সারিতে থেকে নেতৃত্ব দিচ্ছে বাংলাদেশ জামায়াত ইসলামী। বাইতুল মোকাররমের উত্তর গেট থেকে শুরু হওয়া এই বিক্ষোভ যেন বর্তমান সরকারের ভিত নাড়িয়ে দিয়েছে। কিন্তু এই আন্দোলনের সবচেয়ে বড় চমক বা তুরুপে তাসটির সামনে এনেছেন এনসিপি এবং 11 দলের জোটসঙ্গী নেতা নাহিদ। তিনি সরাসরি এক সাহসী এবং যুগান্তকারী আহ্বান জানিয়েছেন। তিনি নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসকে এই বিএনপির বিরুদ্ধে রাজপথে নেমে আসার ডাক দিয়েছেন। আর এই একটি ডাকেই এখন বর্তমান সরকারের রাতের ঘুম হয়তো হারাম হয়ে গেছে। কেন ডক্টর ইউনূসকে রাজপথে নামার আহ্বান জানানো হলো, এবং তিনি যদি সত্যি এই ডাকে সাড়া দেন তবে পরিস্থিতি কতটা ভয়াবহ হতে পারে? আসুন এই বিষয়টি একটু গভীরভাবে বিশ্লেষণ করি। আপনারা সবাই জানেন ডক্টর মোহাম্মদ ইউনূসের আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা ঠিক কতটা।
বিশ্বের ক্ষমতাধর রাষ্ট্রগুলোর কাছে তিনি এক পরম শ্রদ্ধেয় ব্যক্তি। খুব ভালো করেই জানেন যে দেশের অভ্যন্তরীণ আন্দোলনে যখন আন্তর্জাতিক সমর্থন যুক্ত হয় তখন কোনো সরকারই আর টিকতে পারে না। ডক্টর ইউনূস যদি 11 দলীয় জোটের এই যৌক্তিক দাবির সাথে একাত্মতা প্রকাশ করে রাজপথে নামেন, তবে বিএনপি সরকার শুধু দেশীয় নয় বরং এক ভয়াবহ আন্তর্জাতিক চাপের মুখে পড়বে। বিশ্লেষকরা বলছে, ডক্টর ইউনূস রাজপথে দাঁড়িয়ে জুলাই সনদ বাস্তবায়নের দাবি যদি জানায় আর সেই ছবি যদি আন্তর্জাতিক গণমাধ্যমে প্রচার হয়, আমেরিকা, ইউরোপিয়ান ইউনিয়ন থেকে শুরু করে মানবাধিকার সংস্থাগুলো মুহূর্তের মধ্যেই নড়ে চড়ে বসবে। পশ্চিমা বিশ্ব এখন থেকেই বর্তমান সরকারের নানা কর্মকাণ্ডের উপর তীক্ষ্ণ নজর রাখছে। ডক্টর ইউনূসের মতো একজন বিশ্ববরেণ্য ব্যক্তিত্ব যদি বলেন যে এই সরকার জনগণের ম্যান্ডেট চুরি করেছে, তবে পশ্চিমা বিশ্ব কি চুপ করে বসে থাকবে? কখনোই না। তখন স্যাংশন বা নিষেধাজ্ঞার মতো খড়গ নেমে আসতে পারে, যা আমরা গত স্বৈরাচারী শাসন আমলে দেখেছি। বন্ধ হয়ে যেতে পারে বৈদেশিক ঋণ ও সাহায্য। আন্তর্জাতিকভাবে সম্পূর্ণ একঘরে হয়ে পড়তে পারে বর্তমান বিএনপি সরকার। আর এই কূটনৈতিক ও অর্থনৈতিক চাপের মুখে পড়ে ক্ষমতা ছেড়ে পালানো ছাড়া তাদের আর কোনো উপায় থাকবে না। দেশীয় এবং আন্তর্জাতিক রাজনীতির এমন সব গভীর বিশ্লেষণ, অজানা তথ্য এবং বস্তুনিষ্ঠ খবর সবার আগে পেতে গল্প নিউজ চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। আপনাদের সমর্থনই আমাদের সত্য বলার সাহস যোগায়। এবার আসুন দেখি দেশের ভেতরে বর্তমান সরকার কতটা চরম ব্যর্থতার পরিচয় দিচ্ছে এবং কেন তাদের বিরুদ্ধে এই গণবিস্ফোরণ তৈরি হচ্ছে। একটি দেশ কিভাবে পরিচালিত হবে, সংস্কারের রূপরেখা কেমন হবে তা নিয়ে জনগণের মতামত নেওয়া হয়েছিল। সেই গণভোটে দেশের 68.1% মানুষ সুস্পষ্টভাবে সংস্কারের পক্ষে রায় দিয়েছে। কিন্তু অত্যন্ত আশ্চর্যের বিষয় হলো, বর্তমান বিএনপি সরকার সেই রায়কে সম্পূর্ণ পাশ কাটিয়ে জনগণের ম্যান্ডেটকে চুরি করে নিজেদের মতো করে একটি সরকার গঠন করছে। তারা নির্লজ্জের মতো দাবি করছে যে তাদের পক্ষে নাকি 51% মানুষের সমর্থন রয়েছে, অথচ জনগণের প্রকৃত রায় ছিল সম্পূর্ণ ভিন্ন। সরকারের এই নির্লজ্জ মিথ্যাচার এবং জালিয়াতির প্রতিবাদেই আজ ফুঁসে উঠেছে 11 দলীয় জোট। জামায়াত নেতারা সংসদে দাঁড়িয়ে জনগণের হয়ে কথা বলেছেন। পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তার স্পিকারের কাছে নোটিশ দিয়েছিলেন এই গণভোটের রায়কে আইনি বৈধতা দেওয়ার জন্য। কিন্তু বর্তমান বিএনপি সরকারের সাজানো সংসদ সেই নোটিশ নিয়ে 2 ঘন্টা আলোচনার পর তা পুরোপুরি বাতিল করে দেয়, যাকে সংসদীয় ভাষায় বলা হয় টক আউট। অর্থাৎ জনগণের রায়কে সরাসরি ডাস্টবিনে ছুঁড়ে ফেলেছে এই সরকার। বাংলাদেশ জামায়াত ইসলামী নেতারা অত্যন্ত স্পষ্টভাবে সরকারকে হুঁশিয়ার করে দিয়েছেন। তারা বলেছেন, এই আন্দোলন কোনো নির্দিষ্ট দলের বিরুদ্ধে নয়, বরং এই আন্দোলন তাদের বিরুদ্ধে যারা জনগণের বিপক্ষে অবস্থান নিয়েছে। যদি কেউ ক্ষমতা কক্ষিগত করে আবারও দুঃস্বপ্ন দেখে, অধ্যাদেশ বা অর্ডিন্যান্স জারি করে জোর করে ক্ষমতায় টিকে থাকতে চায়, তবে তারা বোকার স্বর্গে বাস করছে। এদেশের মানুষ রক্ত দিয়ে অধিকার আদায় করতে জানে। আওয়ামী লীগের সময় যে বক্তব্য দিয়েছে মন্ত্রী সাহেব সেটাই দিয়েছেন। আরেকটি রাস্তা হলো, এখানে ব্যারিকেড দিয়ে রাস্তা বন্ধ করে দিল কুত্তামার্কা নির্বাচনের সময় 14 সালে। 14 সাল থেকে এত লোক মারা গেল, একজন লোকও ক্ষতি পারেন কেন কেন? মন্ত্রী মহোদয় বলছেন ওভারপাস হবে, এক্সপ্রেস হয়ে হবে, এই রবীন্দ্রসঙ্গীত বহু শুনেছি। মাননীয় স্পিকার, যে কোনো সময় সবচেয়ে বেশি হতাশ হলাম। আওয়ামী লীগের সময় যে বক্তব্য দিয়েছে মন্ত্রী সাহেব সেটাই দিয়েছেন। আমি প্রশ্ন করেছি 750 কোটির জায়গায় 17,000 কোটি টাকা খরচ হলো বলে শুনছি। আন্ডারপাস কোথায় গেল? ওভারপাস কোথায় গেল? এবং অনুমোদিত ওভারপাসটি কেন হলো না? আরেকটি রাস্তা হলো, এখানে ব্যারিকেড দিয়ে রাস্তা বন্ধ করে দিল কুত্তামার্কা নির্বাচনের সময় 14 সালে। 14 সাল থেকে এত লোক মারা গেল, একজন লোকও ক্ষতি পারেন কেন কেন? মন্ত্রী মহোদয় বলছেন ওভারপাস হবে, এক্সপ্রেস হয়ে হবে, এই রবীন্দ্রসঙ্গীত বহু শুনেছি। মানুষ আমাদেরকে শান্তি মনে মরতে দেন। উনার প্রত্যেকটি কথা সরকার সচিবরা জামালে দিয়েছে, ওই যারা টাকা লুণ্ঠন করেছে তারা শিখিয়ে দিয়েছে। মাননীয় মন্ত্রী প্রশ্ন করেন, প্রশ্ন নাই কোনো? বলছি মাননীয় মন্ত্রী, গল্পটি এর আগের থেকেই বাস্তবায়ন চলমান আছে। আমরা সেখানে কেবলমাত্র নকশা সম্প্রসারণ করে বাজেট অ্যাডজাস্ট করে আমরা কাজ করতে পারছি। আর এখন যে প্রকল্পটি নেওয়া হচ্ছে 10 লেন করবার ক্ষেত্রে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক, সেখানে কিন্তু ওই অঞ্চলের দুর্ঘটনা, ওই অঞ্চলে যানবাহন চলাচল ক্ষেত্রে যে শৃঙ্খলা, যে ইন্টারসেকশনগুলি আছে, সেটা যাতে প্রচুর যানবাহনকে ম্যানেজ করতে সক্ষম হয়, যেহেতু পদুয়া বাজারের বেশ কিছু আপনার যুক্ত আছে ইন্টারসেকশন, সেটাকে পরিকল্পনা করে আগামী দিনে যে প্রকল্পটা যাচ্ছে সেখানে আছে। অর্থাৎ
পূর্ববর্তী সরকারের আমলে যে প্রকল্পটা হয়েছিল সেই প্রকল্প যতটুকু সংশোধন করা দর্শক, দরকার আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে, অনেকে কিন্তু অনেক কথা বলতেছে, অনেকে আলোচনা করতেছে, অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি নিয়ে। বিশেষ করে এখানে আমরা দেখতে পাচ্ছি দেশের রাজনীতির প্রেক্ষাপট নিয়ে কথা হয়, সবাই সবার মন্তব্য প্রকাশ করে গেছে। এই বিষয়গুলো দেখে এবং দেশের রাজনীতির প্রেক্ষাপটগুলো নিয়ে আপনার মন্তব্য কি? আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটা অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। সর্বশেষ আপনাদের কাছে আমাদেরকে রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।